ফিটনেসের অভাবেই বারবার পদ্মা সেতুতে ধাক্কা দিচ্ছে ফেরি। দেশের চলমান 53টির মধ্যে 47টির নেই হালনাগাদ সনদ। আয়ুষ্কাল 40 বছর হলেও চলছে 95 বছর বয়সীও। আজ মুক্তি পাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়। 3 বার খারিজের পর জামিন পাওয়ায় সন্তোষ আসামি পক্ষের। ছিল আফগানিস্তানে আটকে পড়া 6 বাংলাদেশি। কাতারে আছেন আরো 6 জন। দেশে ফেরা সবাই কাজ করতেন আফগান ওয়্যারলেস কোম্পানিতে। এবং আফগান যুদ্ধ শেষ ঘোষণা বাইডেনের। সেনা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক বললেন আবারও। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মৃত্যুর দায় তুলে নিলেন নিজের কাঁধে। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। পদ্মা সেতুর পিলারের পর এবার স্প্যানের সঙ্গে লেগে ভাঙল একই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল। চলাচল বন্ধ থাকলেও শিমুলিয়া থেকে পাটুরিয়ায় ফেরি স্থানান্তরের সময় চালকের অসতর্কতায় এটি ঘটে। তবে বিআইডব্লিউটিসি দাবি করে মাস্তুলটি কোনো কিছুর সঙ্গে আঘাত লাগলেই ফোল্ড হয়ে যায়। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা 10 শিমুলিয়া থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতু অতিক্রম করছিল। এ সময় 2 ও 3 নম্বর খুঁটির মাঝখানে 1B স্পেনের সঙ্গে আঘাতে ফেরির মাস্তুলটি ভেঙে যায়। এছাড়া ফেরিটি গত 9 আগস্ট সন্ধ্যায় পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে ধাক্কা দেয়। গত 2 মাসে 4টি ফেরি আরও 4 দফা পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কা দেয়। এতে ফেরির ফিটনেস ও চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ফেরি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হয়। আর পদ্মায় প্রবল স্রোতের কারণ দেখিয়ে শিমুলিয়া বাংলাবাজার রুটে 18 আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। পদ্মা সেতুতে যত ধাক্কা লাগতেছে বারবার, এটা অবশ্যই খারাপ লাগতেছে আমাদের কাছে। আমার জানার মতে একটা ফেরির 16 মিটার ওয়াইড, পক্ষান্তরে 150 মিটারের ভিতরে কেন যে বারবার ধাক্কা মারতেছে আমারও বোধগম্য নয়। পদ্মা সেতুতে বারবার ধাক্কা দিচ্ছে, এটা কোনো অবস্থা গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক না। ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। ফেরিটির উপরের মাস্তুলটি অতিরিক্ত অংশ, সেতু অতিক্রমের আগেই এটি সরিয়ে ফেলা উচিত ছিল, এমন মন্তব্য করে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাটুরিয়া থেকে বলছে ফেরি পাঠানোর জন্য, আমরা এটা ঠিকঠাক করে পাঠাচ্ছিলাম। তো ওইখানে যে স্ট্যাম্প আছে প্লাস্টিকের, এই স্ট্যাম্প ওরা ছিল, এটা আগে খোলা দরকার ছিল, এটা জাস্ট বাড়ি গেছে, বাংছে আর কিচ্ছু না। বিআইডব্লিউটি এর বিধি মোতাবেক পদ্মা সেতুর সর্বোচ্চ ফ্ল্যাট লেভেল থেকে 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ার রাখা হয়েছে। ফেরিটির উপরে অতিরিক্ত কোনো অংশ ছিল বলে মনে করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড হাইয়েস্ট লেভেল থেকে ওয়াটার লেভেল থেকে 18.3 মিটার অ্যাভাব থাকবে। এটা হলো ঘটনা, মিনিমাম ক্লিয়ারেন্স। হ্যাঁ, এখন এইটা তার উপরে আবার আছে 1.5 মিটারের একটা কথা আছে। পদ্মা সেতুতে গত 2, 20 ও 23 জুলাই এবং 9 ও 13 আগস্ট ফেরি ধাক্কা দেয়। সেতুর 2B নম্বর স্পেনের সাথেই ফেরিটির উপরের মাস্তুল ধাক্কা লেগে ভেঙে যায়। মুন্সিগঞ্জের মাও থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুতে বারবার আঘাতের পর প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপরও পাটুরিয়া স্থানান্তরের সময় সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের আঘাতকে সন্দেহের চোখে দেখছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুতে ফেরির বারবার আঘাত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সেতুর স্পেনে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের আঘাতের ঘটনাটি আবার সামনে চলে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘটনাটি ছোটভাবে দেখার সুযোগ নেই, তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। হালকাভাবে নিলে চলবে না, বিষয়টি জাতীয় গুরুত্বের সঙ্গে বিবেচনা যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব।
অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য আজকে 13 দিন যাবৎ সেখানে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক এবং অপরাধী যেই হোক, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেগুলো তদন্তের মধ্যে বেরিয়ে আসতে। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা ও অগ্রযাত্রার স্মারক। এই সেতু ঘিরে কোটি কোটি মানুষের স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। গেল 3 বছর ধরে পদ্মা সেতুর খুঁটি তৈরি হলেও এতদিন কোনো সমস্যা হয়নি। অন্যান্য সব ছোট বড় নৌযান চলছে, কিন্তু শুধু ফেরি কেন বারবার আঘাত করছে সেটা নিয়ে নানামুখী প্রশ্ন সবার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাধারণত একটি নৌযান 40 বছর চলাচল করতে পারলেও দেশে এখন চলছে 95 বছর বয়সী ফেরিও। পদ্মা সেতুর দুর্ঘটনার পেছনে বড় একটা কারণ ফিটনেস ছাড়া এই ফেরি। যে 53টি ফেরি এখন চলাচল করছে তার মধ্যে 47টিরে ফিটনেস সনদ হালনাগাদ করা নেই। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দাবি, নিয়মিত সংস্কার করেই চালানো হয় ফেরি। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। নদীমাতৃক বাংলাদেশে একসময় যোগাযোগের বড় মাধ্যম ছিল নৌপথ। নতুন নতুন সেতু নির্মাণের পর এর পরিধি কমে এলেও এখনও দেশে নৌপথে 6টি রুটে চলছে 53টি ফেরি। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে যে 4টি ফেরি ধাক্কা দেয়, এর একটিরও ফিটনেস সনদ হালনাগাদ করা নেই। 2টি ফেরি এর মধ্যে নির্ধারিত 40 বছরের চেয়ে বেশি সময় ধরে চলছে। সবশেষ মঙ্গলবার পদ্মা সেতুর স্প্যানে লেগে ভেঙে গেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল। এই ফেরিটি বানানো হয়েছে 1993 সালে। ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়েছে 17 জুলাই। আগের দুর্ঘটনাগুলোর জন্য দায়ী রোরো ফেরি শাহ মাকদুম তৈরি হয় 1985 সালে, ফেরি শাহজালাল 1980 ও ফেরি কাকলি তৈরি হয়েছে 1974 সালে। শিমুলিয়া বাংলাবাজার রুটে যে ফেরিগুলো চলছে এর মধ্যে শুধুমাত্র ফেরি ক্যামেলিয়ার ফিটনেস সনদ হালনাগাদ করা আছে। একটি দুর্ঘটনার পর কিছুদিন সচেতনতার পর আবারও শুরু হয় ফিটনেসবিহীন ফেরির চলাচল। দীর্ঘদিন যাবত আমাদের ম্যানেজমেন্ট অর্ডার দিচ্ছে, তোমাদের ফ্লাড ফেরি যতগুলো আছে সব সাইড করে রাখো, সাইড করে আছে। আবার যখন ম্যানেজমেন্ট অর্ডার দিবে তখন আবার রানিং হয়ে যাবে। ফেরি দুর্বল, যাইতে চাইলে ডাইন সাইডে যাইকে বাম সাইডে, মানে ফেরির ইঞ্জিনে কোনো শক্তি নাই, মেনটেন্যান্সে কোনো লোক নাই ঠিক মতন, সবাই আছে পয়সার দাম দেয়। ভালো উন্নত মানের ফেরি আনা যায় তাহলে আসলে ওই দুর্ঘটনাগুলো কমতে থাকবে আস্তে আস্তে। আইন অনুযায়ী এক একটি নৌযান সর্বোচ্চ 40 বছর চলতে পারার কথা। সেই সময়সীমা পার হয়ে গেছে এমন ফেরির সংখ্যা 20টি। এমনকি 95 বছর বয়সী ফেরি আছে 5টি। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা যে সরকারি সংস্থার, সেই বিআইডব্লিউটিসির অধীনেই চলছে এইসব ফেরি। গত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 23টা জলযান আমরা কিন্তু যুক্ত করেছি। মানুষের চাহিদা পূরণ করার জন্য আমাদের ঝুঁকি নিয়ে আমরা চালাইতে হচ্ছে, কিন্তু এগুলার রেগুলার মেনটেন্যান্স করা হয়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গতকালকে কিন্তু ডকইয়ার্ড থেকে সে কিন্তু পানিতে নেমেছে। আমাদের মাস্টাররা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ। তৈরির পর থেকে বিভিন্ন সময় 23টি ফেরির ফিটনেস সনদ নেওয়া হলেও বর্তমানে মেয়াদ আছে মাত্র 6টির। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আজ মুক্তি পেতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। 3 বার খারিজ হওয়ার পর গতকাল জামিন পান তিনি। 50,000 টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। এ আদেশে সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এখন বলছে আদালত জামিন দিতেই পারেন। শুধুমাত্র জামিনের জন্য এর আগে 3 বার আবেদন করেছিলেন চিত্রনায়িকা পরীমণি। রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তির মুখে কোনোবারই সাড়া পাননি। উল্টো 3 দফায় 7 দিনের রিমান্ডে নেওয়া হয় পরীকে। বারবার জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েন পরীমণি। আদালতে গণমাধ্যমকে উদ্দেশ্য করে নিজেকে নির্দোষ দাবিও করেন তিনি। তৃতীয় দফায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে গারদখানায় নেয়ার সময় টানা হেঁচড়ায় পড়েও যান তিনি। এরপর চতুর্থ দফায় জজ আদালতে জামিন চান পরীমণি, কিন্তু শুনানির তারিখ দেরিতে দেয়ায় আবারও ঝুলে যায় পুরো প্রক্রিয়া। অবশেষে উচ্চ আদালতের হস্তক্ষেপে মঙ্গলবার শুনানি হয়। 50,000 টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত জামিন পান তিনি। জামিন পাওয়ার পর সন্তোষ প্রকাশ করেছেন পরীর আইনজীবীরা। বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে। তাকে
তিনবার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। বরাবরের মতো রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে। জামিন পেলে তদন্তে ব্যাঘাত ঘটবে এতদিন বললেও পরীর মুক্তির আদেশের পর তাদের কণ্ঠে ছিল ভিন্ন সুর। আদালত যেটা ভালো মনে করেছে তাদের জামিন দিয়েছে, এখানে তো আদালতের এখতিয়ার, জামিন দেওয়ার এখতিয়ার, সেখানে আমাদের আরও কিছু বলার নেই। জামিন যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থায় জামিন পেতে পারে, দীর্ঘদিন কাস্টডিতে থাকবে এমন কথা না। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে সংস্থাটি। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে 19 দিন ধরে আছেন এই চিত্রনায়িকা। আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারামুক্ত হতে পারেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিমণির জামিনের খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর কারা ফটকের সামনে ভিড় করেন তার ভক্তরা। উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেন। কারাগার কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে জামিন আদেশ পায়নি কারা কর্তৃপক্ষ, তাই কারাগার থেকে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। আজ পরিমণির মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী 2 সপ্তাহ গুলশানের ভাড়া করা বাসায় বাবা মার সঙ্গে থাকবে জাপানি 2 শিশু। গতকাল শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। শিশুদের তদারকিতে থাকবে ডিএমপি, সিআইডি ও সমাজসেবা অধিদপ্তর। আদালত অভিভাবকদের দায়িত্বশীল আচরণ করতে বলেছেন। জাপানি মা, বাংলাদেশি বাবার 2 মেয়ে কার কাছে থাকবে, এই নিয়ে টানা 13 দিন চলে আইনি লড়াই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার দেশের উচ্চ আদালতে ওঠে জাপানি মা আর বাংলাদেশি বাবার 2 শিশু সন্তানের ইস্যু। মা নাকি বাবা, কে পাচ্ছেন 2 সন্তানের দেখভালের দায়িত্ব, কার কাছেই বা থাকবে সন্তানরা, এ নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে আদালতের শুনানি। আইনি লড়াইয়ে প্রতিপক্ষকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ বাবা ও মা। এমন অবস্থায় হাইকোর্ট জানান, আগামী 15 দিন গুলশানের একটি ভাড়া বাসায় 2 শিশু সন্তানের সঙ্গে একসাথে থাকবেন বাবা ইমরান ও মা এরিকো। শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছে হারাইনি, অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। আদেশের পর আদালত থেকে বেরিয়ে আসেন বাবা। এ সময় 2 সন্তান জড়িয়ে থাকেন তাকে। অন্যদিকে মা বেরিয়ে আসেন আইনজীবীকে সঙ্গে নিয়ে, তবে এদিন তিনি কোনো কথা বলেননি। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, পারস্পরিক মতবিরোধ থাকলেও 2 শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে বাবা ও মাকে। একই ছাদের নিচে মা বাবা থাকবে, যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে, কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটোটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এদিন 2 জন বিচারপতি ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতে হাজির হওয়া 2 শিশুর সাথেও কথা বলেন। আদালতের নির্দেশ সঠিকভাবে প্রতিপালন হচ্ছে কিনা সে বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তর, আর নিরাপত্তায় থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হার জিতের কিছু নেই, এখানে ইম্পর্টেন্ট হলো পরিবার নিয়ে যদি তারা থাকতে পারে, যদি তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়, বাচ্চাদের কল্যাণ নিশ্চিত হয়, তাহলে কে হেরেছে কে জিতেছে এটি ইম্পর্টেন্ট নয়। আগামী 16 সেপ্টেম্বর এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যুক্ত হলো 6 সজ্জার এইচডিইউ ইউনিট। করোনা রোগীরা পাবেন আধুনিক চিকিৎসা সুবিধা, খুশি স্থানীয়রা। দেশে ফিরেছেন আফগানিস্তানে আটকে পড়া 6 বাংলাদেশি। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে তারা বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় দুবাই থেকে রওনা দেন। দেশে ফিরে আসা 6 জন আফগানিস্তানের আফগান ওয়্যারলেস টেলিকমিউনিকেশন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। দেশে ফেরার পরিবার জানায়, তালেবান আফগানিস্তান দখলে নেয়ার পর প্রথমে তারা কাবুল থেকে কাতারে যান। সেখানে 3 দিন অবস্থানের পর মঙ্গলবারই দুবাই পৌঁছান। এরপর সেখান থেকে বিমানে বাংলাদেশে পৌঁছান। এদিকে কয়েকদিনের মধ্যে বাকি 6 বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকান ওদের কোম্পানি সম্ভবত একটা বিমানে তাদেরকে প্রথমে কাতারে নিয়ে আসে। কাতারে 2 দিন থাকার পর আজকে সকালবেলা কাতার এয়ারওয়েজে একটা বিগ ফ্লাইটে করে তারা দুবাইতে আসে। দুবাই থেকে এমিরেটসে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার
এহসানুল হক শাওন সরাসরি যাচ্ছে তার কাছে। শাওন, ইমা, আপনি জানেন যে 6 প্রকৌশলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন, কিন্তু তারা কিন্তু রাত 11:26 দিকে তারা এই বিমানবন্দরে পৌঁছায় এবং পৌঁছানোর পর থেকে কিন্তু স্বজনরা অপেক্ষমান আছেন, আমরাও কিন্তু অপেক্ষা করছি তাদের জন্য। এবং স্বজনদের পক্ষ থেকে এবং যারা এখানে এসেছেন তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়েছে, সেই কারণে তাদের দেরি হচ্ছে। এবং কি কারণে আটকে দেওয়া হয়েছে সেটাও আসলে সুস্পষ্ট নয়। যদিও আপনি জানেন যে আফগানিস্তানে আটকে পড়া যে বাংলাদেশি ছিল, সেই বাংলাদেশের মধ্যে এই 6 প্রকৌশলী ছিল। তাদের মধ্যে ছিল রাজীব বিন ইসলাম, কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ, মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। এরা সবাই কিন্তু যে মার্কিন বাহিনী ও আফগান কর্তৃপক্ষের যৌথভাবে যে আফগান ওয়ারলেস কোম্পানি চালু করেছিল, যেটি হচ্ছে আফগানিস্তানের সর্ববৃহৎ যে কোম্পানি, তো সেই কোম্পানিতে কিন্তু তারা চাকরি করত। এবং পরবর্তীতে যখন তালেবান আফগানিস্তান দখল নেয়, তারা কিন্তু সেই আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কয়েকবার চেষ্টাও করেছিলেন আফগানিস্তান ছাড়তে, কিন্তু পরিস্থিতির কারণে কিন্তু তারা সেই বিমানবন্দর ছেড়ে তারা আসতে পারেননি। আমরা স্বজনদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে আফগানিস্তান থেকে এই 6 প্রকৌশলীর 16ই আগস্ট কিন্তু দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেখানে তালেবান যে ক্ষমতা নেয়ার পরেই কিন্তু সেই তাদের ফ্লাইট বাতিল হয়ে যায় এবং তারা কাবুল বিমানবন্দরের বাইরে যে 2 দফা বিস্ফোরণ হয়, তখনও তারা সেই কাবুল বিমানবন্দরে আটকে ছিলেন এবং সেখান থেকে তারা কয়েকদিন সেখানে অপেক্ষা করেন। এবং সবশেষ আমরা জানি যে গত শুক্র ও শনিবার জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা কিন্তু যে বাংলাদেশি রয়েছেন তারা এবং চট্টগ্রামের যে এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেনের যে 160 জন আফগান শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়া হয় কাতারে। এবং সেখানে তারা একদিন একটা জায়গায় অবস্থান করে ক্যাম্পে, এবং বাকি 2 দিন আরও 2 দিন তারা একটি সেখানে হোটেলে অবস্থান করার পরে সেখান থেকে তারা দুবাই ফেরে এবং দুবাই যায়। দুবাই থেকে আবার তারা গতকাল যে বিকাল 3টায় সেখানে ফেরার পরে তারা বাংলাদেশ সময় 7টায় দুবাই থেকে রওনা দিয়ে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত 11:26 পৌঁছায়। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এ বিষয়ে জানানো হয়েছে যারা বাংলাদেশি রয়েছেন এবং আফগান যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি চলছে এবং তাদেরকে খুব দ্রুতই ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। আর এখানে যারা স্বজনরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে তারা শুরু থেকেই কিন্তু তারা অনেকটা শঙ্কায় ছিলেন। তাদের যারা স্বজন, যেখানে যে 6 প্রকৌশলী তারা যারা আটকে ছিলেন তাদেরকে নিয়ে অনেকটাই আসলে দুশ্চিন্তায় ছিলেন। তারা কিভাবে কি ফিরবে, সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছিল বিমানবন্দরের বাইরে, সব কিছু মিলিয়ে তারা একটা দুশ্চিন্তায় ছিলেন। তো এখানে একজন স্বজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনার যিনি রয়েছেন তিনি সেখানে কি করতেন এবং তার সম্পর্কে তিনি কি বলেছেন যে আফগানিস্তানে যখন তালেবানরা দখল নেয় তখন তালেবানরা তাদেরকে কোনো রকম কোনো ধরনের তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা যে তালেবানের মাধ্যমে? আসসালামু আলাইকুম। আফগানিস্তানে আফগান ওয়ারলেসে আমার ভগ্নিপতি রাজীব বিন ইসলাম, উনি প্রকৌশলী, উনি PABX কন্ট্যাক্ট সেন্টার অপারেশনের হেড ওখানে ছিলেন। যখন তালেবানরা আফগানিস্তানের দখল নেয় তার ঠিক আগেই তাদের ফ্লাইট রেডি করা ছিল 16 তারিখে, কিন্তু বেসামরিক বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওরা ফিরতে পারেনি। আমরা অ্যারাউন্ড 14 তারিখ থেকেই একরকম নির্ঘুম রাত কাটিয়েছি, আমরা খুব টেনশনে ছিলাম। 15 তারিখে যখন তালেবানরা আফগানিস্তানের দখল নেয় সেদিন আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম, ওদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল। তো রাতের দিকে ওরা আমাদেরকে যেটা জানালো যে ওদের অফিসে তালেবানরা আসছিল, এসে ওদেরকে বলে গেছে যে তোমরা কোনো দুশ্চিন্তা করবো না, টেনশন করবো না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, যেহেতু তোমরা বিদেশি, তোমরা নিশ্চিন্তে থাকো। তো সেটা শোনার পর আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি, কিন্তু দুশ্চিন্তা কমছিল না। আর আসলে এই পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে এই 15টা দিন কাটিয়েছি সেটা বলাই বাহুল্য।
তালেবান তাদের কোনো সমস্যা করেছিল কিনা, বা বিমানবন্দরে যখন বোমা বিস্ফোরণ হয়েছিল তখনও তারা কোনো সমস্যায় পড়েছিল কিনা? না, তালেবানরা তাদের কোনো সমস্যা করেনি, কারণ তারা এর মধ্যে একদিন একটু বের হয়েছিল বাইরে বের হওয়ার পরও তাদের সমস্যা করে নাই। আর যখন কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণ হয় তারও প্রায় 24 ঘন্টা আগে থেকে ওরা বিমানবন্দরে ছিল। তো যে জায়গায় বিস্ফোরণ ঘটেছিল ঠিক সেই জায়গাটাতেই তারা আধা ঘন্টা আগে ওখান থেকে চলে আসছে। তারা চলে আসার আধা ঘন্টা পরই বিস্ফোরণ হয়। তো আমরা আসলে ওই মুহূর্তে ওদের সাথে আমাদের যোগাযোগ ছিল, আমরা মেসেঞ্জারে ওদের সাথে যোগাযোগ করছিলাম। তো আমরা বোমা বিস্ফোরণের যখন আমরা নিউজ পেলাম এবং ওরাও বলল, তখন আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, কারণ কিছু সময় কমিউনিকেশন একরকম বন্ধ ছিল। তো এরপরে যখন ওদের সাথে আবার কমিউনিকেশন হলো, কাবুলে যখন হচ্ছে তালেবান দখল নেয় আফগান, তখন হচ্ছে কাবুল যখন দখল নেয় তখন তাদের কি পরিস্থিতি হয়েছিল জানতে পেরেছি? কাবুলে যখন তালেবানরা প্রবেশ করে, তালেবানরা তো সারাদিন প্রবেশ করে নাই, ওরা রাতের দিকে কাবুলে ঢুকেছে। তো ওই সময়ে ওরা খুব উৎকণ্ঠায় ছিল, কিন্তু ওদের কোনো সমস্যা করেনি। তালেবান যখন আসার পরে ওদের অফিসে, মানে ওখানে নাকি প্রত্যেকটা বড় বড় অফিস, সুপারমার্কেট, ব্যাংক, এগুলির গার্ড হিসেবে তালেবানরা এসেছিল, যাতে ওখানে লুটপাট না হয়। কারণ ওখানকার পুলিশ বা সরকারি যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা তো চলে গেছিল। তো ওরা এসে আসলে ওদের কোনো সমস্যা করেনি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন ইমা যে আসলে তাদেরকে একরকম মূলত তালেবান দখল করার পরে দেশটি তারা হচ্ছে যে আফগানিস্তানে যে মার্কিন যে সেনারা চলে যাওয়ার পরেই যে পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতির কারণেই কিন্তু এই প্রকৌশলীদেরকে ফিরতে হয়েছে। আরও যারা বাংলাদেশি রয়েছে তাদেরকেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনার প্রচেষ্টা চলছে। তো এই ছিল আমার কাছে ইমা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। আফগানিস্তানে আটকে পড়া 12 বাংলাদেশের 6 জন ঢাকায় পৌঁছেছেন। রাতে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। আমরা আবারও যাচ্ছি তার কাছে। শাওন, আমাদেরকে একটা 5 স্টার হোটেলে রাখেন 2 দিন, ওইখানে আমাদের পিসিআর টেস্ট করা হয়। এরপরে আমরা আমাদের কোম্পানির সহায়তায় ওরা আমাদের কোম্পানি টিকিটের অ্যারেঞ্জমেন্ট করে এবং সরকারকে আমরা অবহিত করে আমরা গতকাল রাত্রে অ্যাকচুয়ালি এমিরেটসের ফ্লাইটে ফেরত আসি। আচ্ছা, কাবুল বিমানবন্দরে অ্যাকচুয়ালি ওই দিন আমাদের সাথে আপনারা সবাই জানেন এশিয়ান ইউনিভার্সিটির প্রায় 160 জন মেয়ে ছিল, তো স্টুডেন্ট, ওরা সবাই এখানে পড়াশোনা করে। ওই সময় আমরা ওই গেটের আশেপাশেই ছিলাম। তো তারপরে আমরা আর কি বিকালের দিকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কমার্শিয়াল আরেকটা গেট আছে এয়ারপোর্টের, ওই গেটে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়। যেহেতু আমরা নর্থ গেট দিয়ে 5 থেকে 7 বার ট্রাই করেছি, নর্থ গেট দিয়ে আমরা ঢুকতে পারি নাই। আমরা ওই প্লেস থেকে যাওয়ার ঠিক 30 মিনিট পরে ওই গেটে যাওয়ার কাছাকাছি যাওয়ার পরে আমরা শুনতে পারি যে নর্থ গেটে আর কি ব্লাস্ট হয়েছে। এবং যখন আমরা ওই সাউথ গেটের দিকে যখন অ্যাপ্রোচ করি, তখন ওই সাউথ গেটের জাস্ট 4-5 মিনিট আগেই ওখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় আমাদেরকে, আর ওইখানে ঢোকার মতো কোনো পরিস্থিতি ছিল না আর কি, ঢুকতে পারিনি আমরা। আমার নাম হচ্ছে রাজীব বিন ইসলাম, আমি ওইখানে একটা ইঞ্জিনিয়ারিং ডিভিশনের হেড হিসেবে কর্মরত রয়েছি। জি, অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে এই সময়টা কেটেছে, কারণ আমাদের ফ্যামিলি সবসময় চিন্তিত ছিল, সাথে আমরাও। কারণ একটা সরকার যখন পরিবর্তন হয়, দেশ কোনো সরকার নেই, কোনো কিছু নেই, একটা অঘটন ঘটলে কার কাছে আমরা বিচার চাইবো, নিরাপত্তা কার কাছে চাইবো, এই হচ্ছে অবস্থাটা। তো আমরা যথেষ্ট অত্যন্ত উদ্বিগ্নতার সাথে আমরা দিন কাটছি, খুব প্যানিক ছিলাম আমরা। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমরা এখানে ফরেন সেক্রেটারির সাথে যোগাযোগ করেছি, প্লাস তাশকান্তে যে অ্যাম্বাসেডর ওনার সাথে যোগাযোগ করেছি। ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সমস্যার সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং অলমোস্ট আমরা সফল হয়ে গেছিলাম। কিন্তু আসলে
কিছু অন্যান্য কারণে কিছু অন্যান্য গ্রুপের কারণে আমরা এন্ট্রি পাই নেই এয়ারপোর্টে, কিন্তু তারপর ওনারা ইন্ডিয়ান এম্বাসির সাথে কথা বলেছিলেন, পাকিস্তান এম্বাসির সাথে কথা বলেছেন এবং তাশকন্দে অ্যাম্বাসেডর উনি বলেছেন যে কোনো কারণে আমরা যদি উজবেকিস্তান পৌঁছাতে পারি উনি আমাদেরকে ভিসার ব্যবস্থা করে দেবেন। কিন্তু আমরা তো বাইরুটে যাওয়ার চান্সটা নেই, কারণ এটা তো মাজার যেতে হবে আগে কাবুল থেকে, তারপর উজবেকিস্তান বর্ডার দিয়ে যেতে হবে, সরি হায়রাতুন বর্ডার দিয়ে, তো ওই রিস্কটা আমরা নেইনি। আর যেহেতু কমার্শিয়াল অন্য যারা আছে বাংলাদেশে আসলে আমাদের তো তেমন কেউ আর নেই, অন্যান্য কোম্পানির খবর আমরা জানি না আসলে কেমন। এবং আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমরা তো কাবুলেই থাকি আসলে। আমাদের ফ্লাইট ছিল 16 তারিখে আসার জন্য, তো ওরা 15 তারিখে টেক ওভার করছে, ফলে 16 তারিখে সব ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। এরপরে গত 12 থেকে 14 দিন আমরা ওখানে আটকেছিলাম। এরপরে আসলে কিছু তো আইনের কিছু ফর্মালিটিস থাকে, যেহেতু আমরা ওইখান থেকে ইউএস আর্মির মাধ্যমে এক্সিট হয়েছি, তারপর আবার কাতার থেকে আমরা থাকছি কিছুদিন, তো তাদের ফর্মালিটিসগুলো পূরণ করছে। এখানে কোনো হয়রানি না, জাস্ট ফর্মালিটিসগুলো পূরণ করতেছে এবং আমরা চেষ্টা করছি। আসতে কেন হয়েছে, ওই যে একটা কথা বললাম যে সরকার যেহেতু পরিবর্তন হইতেছে, এখন ওখানে তো কোনো সরকার নাই, অ্যাকচুয়ালি ফর্ম করে নাই, তো আমরা তো বুঝতেছি না যে ভবিষ্যৎ কেমন হবে। তো এই জন্য আগে সরকার গঠন করুক, সিচুয়েশন অবজার্ভ করি, তারপর দেখা যাবে যে কি হয় না হয়। প্লাস ওদের তো স্বীকৃতিরও দরকার আছে, কোন কোন দেশ স্বীকৃতি দেয় না দেয়, এই জন্য আমরা চলে আসছি। ইমরান হোসেন, ওখানে আমরা আফগান ওয়েলসে সিনিয়র মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। ইমা, শুনছিলেন যে এখানে যে দুজন কথা বলেছি, তারা দুজনই ওখানে প্রকৌশলী হিসেবে কাজ করতেন এবং তারা বলেছেন যে তারা কিভাবে তারা আসলেন। তারা সেই কাবুল বিমানবন্দরে তাদের অপেক্ষা করতে হয়, সেখানে বোমা বিস্ফোরণ হয়, সে কারণেও তারা আসলে এক প্রকার একটা আবদ্ধ একটা অবস্থায় ছিল। এবং সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা প্রায় আজকে রাত 11:26 তারা দেশে পৌঁছায় এবং পৌঁছানোর পরে কিন্তু আমরা প্রায় 6.5 ঘন্টারও বেশি সময় পর কিন্তু তারা এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়েছে। এবং তাদের সাথে কথা বলে তারা জানলাম যে বাকি যারা বাংলাদেশি রয়েছে তাদের সাথে আসলে তাদের কোনো যোগাযোগ নেই, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে বাকিদের ফিরিয়ে আনার ব্যাপারেও তারা চেষ্টা করছেন। তো আমরা আসলে সেই খবরটি পরবর্তীতে হয়তো জানাবো তাদের কি অবস্থা আছে, আমরা সেই খবরটি নেওয়ারও চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে ইমা সবশেষ। আফগানিস্তানে আটকে পড়া 12 বাংলাদেশের 6 জন ঢাকায় পৌঁছেছেন। তাদের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ করা হাজার হাজার সেনা সদস্য হত্যার নেপথ্যেও ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। গতকাল সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন শেখ হাসিনা। ৭৫-এর পর এদেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শোকের মাসে দলীয় কর্মসূচির শেষ অনুষ্ঠান কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। মাসব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আলোচনা আর স্মরণ সভার ধারাবাহিকতায় আগস্টের শেষ দিনে এই আয়োজন বাংলাদেশ ছাত্রলীগের। মঙ্গলবার সকালে এই আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ প্রধান। সংগ্রামের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর বিভিন্ন তাৎপর্যময় ঘটনা তুলে ধরে ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ৭৫-এর পর এই দেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা করেছে অবৈধ ক্ষমতা দখলকারীরা। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 15 আগস্ট এই হত্যাকাণ্ড তারা চালিয়েছিল। মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হয়েছিল। ভাবখানে এমন হয়েছিল যে বাংলাদেশ আর স্বাধীন হয়নি, আবার যেন সেই পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে বাংলাদেশ যেন সৃষ্ট এবং সেই পাকিস্তানিরা এসে আবার আমাদের উপর খবরদারি করবে, এটাই যেন অনেকের আকাঙ্ক্ষা ছিল। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বিতর্কিত ভূমিকা নিয়েও ছাত্রলীগের সামনে ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। স্বাধীনতা প্রত্যাশিত ছিল না বলে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরও হত্যা করেছিলেন জিয়া, জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ যারা করেছে সেই মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা, হাজার হাজার সেনাবাহিনীর সদস্যদের নির্বিচারে যে হত্যা করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে শত শত লোকদের ফাঁসি দেওয়া হয়েছে। কে দিয়েছে? জিয়াউর রহমান দিয়েছে। পরাজিত শক্তির উত্তরসূরিরা এখনো সক্রিয় বলে দেশবাসীকে সতর্ক করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও
ছেলে পেলে বা দোসর যারা বংশধর তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। জাতির পিতার আদর্শ বজায় রেখে আগামী দিনের রাজনীতিতে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা ভরে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে দেয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। তার অবদান ও কর্মময় জীবন উপমহাদেশের রাজনীতির জন্য শ্রেষ্ঠ আদর্শ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ও সেতু বন্ধনে যে কজন মানুষ অতি ঘনিষ্ঠ তার মধ্যে প্রণব মুখার্জি ছিলেন সবচেয়ে অগ্রণী অবস্থানে। এক কথায় তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন, ছিলেন ভারতীয় রাজনীতির চাণক্য। একাধিকবার এসেছেন এই বাংলার মাটিতে। 31 আগস্ট ছিল তার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিনে প্রণব মুখার্জিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান, বাংলাদেশের নড়াইলে তার বিয়ে ছাড়াও আরও নানামাত্রিক সম্পর্ক প্রণবের সঙ্গে বাংলাদেশের। It was hard to pass a year without Pranab Dada. He was a true friend of Bangladesh and a great political icon of the subcontinent. I pay my deep homage to the memory of this towering personality on his death anniversary. প্রণব মুখার্জি ছাড়াও তার স্ত্রী শুভ্রা মুখার্জির কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। প্রণবের অবদানের জন্য ভারত সরকার তাকে ভারত রত্নে ভূষিত করে উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অমূল্য অবদানের জন্য 2013 সালে প্রণব মুখার্জিকে বাংলাদেশের পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সম্মান মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়া বাংলাদেশের জন্য ছিল গৌরবের। Pranab Dada had deep love for Bangladesh. His contribution to our great liberation war would never be forgotten. As a young MP, he took bold initiative for our support and tabled a motion in Rajya Sabha in June 1971 for the recognition of Bangladesh. শেখ হাসিনা স্মরণ করেন 1975 সালের 15 আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পরে ভারতে কঠিন দিনগুলোতে তাদের দুই বোনের অভিভাবক ও পারিবারিক বন্ধু হিসেবে প্রণব মুখার্জি পাশে ছিলেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনায় গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 86 জন, শনাক্ত হয়েছেন 3357 জন। গেল 4 সপ্তাহ ধরে কমতির দিকে আক্রান্তের হার, আর মৃত্যু কমছে গত 3 সপ্তাহ ধরে। বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগানোর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখনই ভাঙতে হবে গুচ্ছ বা ক্লাস্টার সংক্রমণ, না হলে সেপ্টেম্বর অক্টোবরে আবারও দেখতে হতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। নমুনা পরীক্ষা কিংবা হাসপাতালে রোগী আসা, সবখানি দৃশ্যমান চাপ কমার চিত্র। এ যাবৎকালে করোনায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয় চলতি বছরের 30তম সপ্তাহে। মাত্র 7 দিনেই শনাক্ত ছিল প্রায় 1 লাখ। এরপর থেকেই ধীরে ধীরে নামতে থাকে কোভিডের পারদ। উল্লেখযোগ্য হারে সংক্রমণ পড়ে যাওয়ার ধারাবাহিকতা টানা 4 সপ্তাহ ধরেই, যার প্রভাব প্রাণহানিতেও। 31তম সপ্তাহে এ যাবৎকালের সর্বোচ্চ 1736 জনের মৃত্যু দেখেছিল বাংলাদেশ। পরের 3 সপ্তাহ ধরেই কমছে প্রাণহানি। সংক্রমণ কমে আসাকে লকডাউনে সুফল মনে করলেও বিশেষজ্ঞরা বলছেন, এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসেনি। তবে উন্নতির দিকে থাকা পরিস্থিতিকে কাজে লাগাতে হবে, নজর দিতে হবে গুচ্ছ সংক্রমণ বা ক্লাস্টার নিয়ন্ত্রণে, নতুবা কয়েক সপ্তাহ পর আবারও দেখা যেতে পারে ঊর্ধ্বগতি। একটা সিলেক্টিভ হার্ড ইমিউনিটি অ্যামাং দি পিপল যারা ডেলি বের হচ্ছে ওদের মধ্যে হয়ে গেছে, কিন্তু যারা ইনফেক্টেড হয় নাই ওরা কিন্তু রিস্কে আছে ঠিকই। কমে যাওয়ার পর আবার বেড়ে যাওয়াটা অসম্ভব নয়, তাহলে এটাতে খুব বেশি স্বস্তি ফিল করার কোনো কারণ নেই। যদি গুচ্ছ সংক্রমণ থেকে থাকে এবং সেটা নিয়ন্ত্রিত না হয়, তাহলে কিন্তু অতীতে দেখেছি আমরা যেভাবে ঈদের পরে সংক্রমণ বেড়ে গিয়েছিল, আর সেভাবে কিন্তু বাড়ার একটা আশঙ্কা আছে। সেটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী ফল পেতে টিকা কার্যক্রমে গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা চিকিৎসার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল কোভিড ডেডিকেটেড জেনারেল হাসপাতাল। নতুন করে হাসপাতালটিতে 6 শয্যার হাই ডিপেন্ডেন্সি ইউনিট স্থাপন করা হয়েছে। এতে একদিকে যেমন হাসপাতালটির সক্ষমতা বেড়েছে, তেমনি
করোনা রোগীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কোভিড ডেডিকেটেড নগরীর জেনারেল হাসপাতালে গত বছরের এপ্রিলে 100 শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। পরবর্তীতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় 150 শয্যা করা হয়। এছাড়া গত বছর জুলাই থেকে 10 শয্যার আইসিইউ ইউনিট চালু করা হলেও তা বাড়িয়ে বর্তমানে 18টি করা হয়। করোনা মহামারীতে আইসিইউ এর উপর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে 6 শয্যার এসডি ইউনিট স্থাপন করা হয়েছে জেনারেল হাসপাতালে। কোভিডে যেহেতু আইসিইউর ডিমান্ড অনেক বেশি, সংখ্যাটাকে এখনও হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু 24টা বেড আইসিইউ গড়ে তোলা এবং 24টা বেড আইসিইউ মেনটেন্যান্স এটা অনেক বড় ব্যাপার। এটা আমি মনে করি যে আমাদের সক্ষমতা অনেক বাড়িয়েছে, আমাদের রোগীদের সার্ভিস দেওয়ার ক্ষমতা অনেক বাড়িয়েছে। আধুনিক সকল লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই এসডি ইউনিট স্থাপন করা হয়েছে বলে জানান আইসিইউ এবং অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট। আমাদের এখানে আধুনিক লজিস্টিকের স্থাপনাও করেছি। আমরা সরকারি হাসপাতালে প্রথম স্থাপনা করেছি সিসিটিভি মনিটর, সেন্ট্রাল মনিটর, ডেস্কটপ বিল্ট ইন কম্পিউটার। তবে করোনা সংক্রমণ, মৃত্যুহার কমলেও এসডিইউ কিংবা আইসিইউর চাহিদা কমেনি। নতুনভাবে স্থাপিত এসডিইউ থেকে করোনা রোগীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটা চট্টগ্রামের মানুষের জন্য ডিমান্ডিং এবং এসডিইউর চাহিদা খুব অল্প সময়ে যে শেষ হয়ে যাবে আমরা সেটা ধারণা আশা করছি না। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1227 জন, আর আক্রান্ত হয়েছেন 99,341 জন। নগরীর জেনারেল হাসপাতালে 6টি এসডিইউ বেড স্থাপন হওয়ায় করোনার চিকিৎসার ক্ষেত্রে সক্ষমতা আরও অনেক বেশি বেড়েছে বলে মনে করেন চিকিৎসকরা। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কেবলমাত্র লার্ভার পেছনে ছোটার কারণেই রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। কীটতত্ত্ববিদরা বলছেন, সমন্বিত মশক নিধনে না গিয়ে কেবল চিরুনি অভিযানে আটকে থাকাতেই এই পরিণতি। সেক্ষেত্রে সংক্রমিত এলাকাভিত্তিক মশক নিধনের তাগিদ তাদের। এদিকে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 266 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 2019 সালের পর চলতি মৌসুমে আবারও ভয়াবহ রূপে ফিরেছে ডেঙ্গু। আগস্ট জুড়েই দৈনিক কেবল হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 2 শতাধিক, মৃত্যুর সংখ্যাটাও 42। অথচ জুনের মাঝামাঝিতেই অনেকটা ঢাকঢোল পিটিয়ে মাঠে ছিল 2 সিটি কর্পোরেশন। লার্ভা নিধনে ছিল বিশেষ চিরুনি অভিযান। তবুও 2 মাস বাদে রাজধানীর হাসপাতালে হাসপাতালে ডেঙ্গু রোগীর ঠাঁই নেই অবস্থা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত আয়োজনের সুফল মিলল কতটুকু? কীটতত্ত্ববিদরা বলছেন, লার্ভা নিধনেই ডেঙ্গু নিয়ন্ত্রণে সাফল্য আসবে না, দরকার উড়ন্ত মশা মারার বিশেষ অভিযান। এছাড়া কোন কোন এলাকায় সংক্রমিত মশার হার বেশি ব্যবস্থা নিতে হবে সেই অনুসারেও। আর দ্রুত রোগী চিহ্নিত করতেও সফল হয়নি কর্তৃপক্ষ। ডেঙ্গুর রোগের প্রসারটা বন্ধ করতে হবে, কিন্তু সেটা আমরা না করে যেটা আমরা করেছি যে হ্যামিলনের বংশী বাদকের মতো আমরা গান গেয়ে ঢোল বাজিয়ে সারা শহর চষে বেরিয়েছি যে মশা আমরা এইভাবে নির্মূল করে ফেলবো। কিন্তু অ্যাডাল্ট মশা নির্মূল করা যায় না, মশাকে একটা ম্যানেজেবল সংখ্যায় রাখাই হচ্ছে উদ্দেশ্য। তবে নগর কর্তৃপক্ষ বলছেন, এই দফায় আরো সতর্ক হচ্ছেন তারা। নেওয়া হচ্ছে জরিপ ধরে ব্যবস্থা। প্রত্যেকটি অঞ্চলে সকল মশক কর্মী সহ অঞ্চল ভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে এবং তার সাথে সাথে ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট। আমাদের সিটি কর্পোরেশন থেকে এই প্রজেক্টটা পুরো রেডি, আমরা মিনিস্ট্রিতে জমা দিচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, শর্টকাটে ধনী হওয়ার লোভে প্রতারণায় দম্পতি। প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস পরিচয়ে স্ত্রীর নামে ফেসবুক অ্যাকাউন্ট, ভিসা দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা লোপাট। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে কিনা সে নিয়ে বিএনপির কাছে প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মিলনায়তনে কৃষক লীগ আয়োজিত শোক সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গুম খুনের রাজনীতি শুরু করেছে বিএনপি। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর আছে, এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ওই কফিনে কি কোনো লাশ ছিল? যে লাশটা জিয়াউর রহমান নাকি বহন করেছিলেন জেনারেল এরশাদ, ফখরুল সাহেব এটাকে প্রমাণ হিসেবে আনছে। এটা কোনো প্রমাণ হলো? ভিতরে কিছু নেই, কে বহন করলো কফিন
সেটাই কি প্রমাণ যে সেখানে তার লাভ ছিল? এদিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই। ওখানে কারণে অকারণে তাদের দলের নেতাকর্মীরা গিয়ে মারামারি করে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কোনো লাশ নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত পরশুদিন বলেছেন জিয়ার লাশ থেকে নাকি 22টা বুলেট বের করা হয়েছে। আমার প্রশ্ন, এই 22টা বুলেট কোন ক্লিনিকে, কোন ডাক্তারে, কোন নার্সে বের করেছিল? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি কি বলতে পারবেন? প্রশ্ন আসতো না। 2 দিন পর পর তারা ওই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কথিত সমাধিতে যায় আর গিয়ে সেখানে আবার মারামারিও করে। বারবার ফেরির ধাক্কার কারণে বিএনপি ক্ষমতায় আসতে আসতে হয়তো পদ্মা সেতুই আর থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কি ছিলেন না, এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমরা বোধ করি না, দেব না। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা বাংলাদেশের মাটি তার সাক্ষ্য দিবে। পদ্মা সেতু তো ইওয়ালার ফেরিওয়ালারাই ভেঙে দিবে, যা দেখতেছি। 2 দিন পরে গিয়ে এটার উপর যে আজকে পর্যন্ত গিয়ে আঘাত করেছে, মাস্তুল ভেঙে গেছে। তার মানে কি, যখন একেবারে 1 নম্বর ব্যক্তি যখন অদক্ষ হবে, নিচে এই সরকারের সবই অদক্ষ হবে, কোনো দক্ষতা তাদের মধ্যে নেই। যে কারণে পদ্মা সেতু টিকে কিনা আমরা ক্ষমতায় যাওয়া পর্যন্ত এটা নিয়ে অনেক সন্দেহ আছে। স্বামী ছিনতাইকারী, স্ত্রী হাসপাতালের আয়া, দুজনের পড়ালেখার দৌড় 8ম শ্রেণী পর্যন্ত। বছর 2 আগে ধনী হওয়ার মিশন নিয়ে ছদ্মনাম ধারণ করে প্রতারণায় নামের দ্বারা কৌশল হিসেবে শান্তা চৌধুরী নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে স্ত্রীকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে তুলে ধরেন স্বামী। এরপর ট্যুরিস্ট ভিসা, আকামা ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক দম্পতি। বুলবুল রেজার রিপোর্ট। বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর মলিয়াতিক দম্পতি। স্বপ্ন বাস্তবায়নে 2019-এ মানুষ ঠকানোর ফন্দি আসে তাদের মাথায়। পরিকল্পনা মাফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছদ্মনাম ধারণ করেন দুজন। বলি হয়ে যান শান্তা চৌধুরী আর আতিক হয়ে যান জয়। তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শান্তা চৌধুরীর অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়া হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সঙ্গে স্ত্রীর ছবি জোড়াতালি দিয়ে ভুয়া ছবি তৈরি করেন স্বামী। সেসব ছবি শান্তা চৌধুরী নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আস্থা অর্জনের চেষ্টা করেন সাধারণ মানুষের। বিষয়টি নজরে এলে প্রতারণার অভিযোগে মামলা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর আসল এপিএস। উনি একটা পোস্ট করেছেন যে ওনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আসলে ঠিক না, এটা একটা ভুল তথ্য দিয়ে হয়তো মানুষের সাথে প্রতারণা করার উদ্দেশ্যে উনি এটা করেছেন। প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী সহ এই মন্ত্রণালয়ে আমরা কেউ তাকে চিনি না এবং জানি না। পুলিশ বলছে চাকরির প্রলোভন, বিদেশ যেতে ইচ্ছুক আগ্রহী প্রার্থী, ট্যুরিস্ট ভিসা ও আকামা করে দেওয়ার কথা বলে শত শত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই দম্পতি। একটা আয়া, একটা হাসপাতালে আয়া হিসেবে কাজ করতো, ক্লাস 8 পাস। এই শান্তা চৌধুরী অর্থাৎ এপিএস নাম ধারণ করেই তার হাজব্যান্ড এবং সে, তারা দুজনেই প্রতারণার আশ্রয় নেয়। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ধারণা করা যায় এবং অনেক কমপ্লেইন আমরা পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই কারো সঙ্গে যোগাযোগ করার আগে তার প্রকৃত পরিচয় জানতে সংশ্লিষ্ট অফিস কিংবা পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 5 উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ফসলি জমি। বাঁধের উপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। এখনও সরকারিভাবে কোনো ত্রাণ পাননি বলে অভিযোগ তাদের। তবে জেলা প্রশাসন বলছে চাল এবং নগদ অর্থ বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। হুহু করে বাড়ছে যমুনার পানি, ভাসিয়ে নিচ্ছে আশপাশের এলাকা। সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5 উপজেলার 25টি ইউনিয়নের হাজার হাজার মানুষ এখন পানিবন্দী। এ অবস্থায় বন্যা কবলিতদের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
জেলা সদরের চরমালছাপাড়া এলাকা। গত 3 সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে এলাকার শতাধিক পরিবার। বসতবাড়ি, রান্নাঘর, বাথরুম, নলকূপ সবই পানির নিচে। অনেকে ঘরের মধ্যে মাচা তৈরি করে মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। ঘরের মধ্যে পানি, মাঞ্জা পানি, সাপ পোকা বাদে উড়েছি কোনো মতন। আমাদের খুব কষ্ট হয়েছে, আমরা এখন একটা বাদের উপরে আশ্রয় নিচ্ছি। নতুন করে পানি বাড়ায় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। ঝুপড়ি ঘর বানিয়ে কোনো রকমে বসবাস করছেন। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানির পরে এখন সালফাল কেউ আইনা দেয় না, নিজে একলা বেঙ্গা চিরাই না, কার্পেট মারফেট দিয়ে সালা দিয়ে বেড়া দিয়ে করতেছি। কিভাবে চলমু এই টাঙ্গরি লাগিয়ে আসছিল সব মধ্যে মধ্যে আমার বিলীন হয়ে গেল। এখনো সরকারিভাবে কোনো সাহায্য পাননি বলে অভিযোগ বন্যার্তদের। ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে সহায়তার দাবি তাদের। তবে জিআর চালের পাশাপাশি নগদ অর্থ বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। গাজীপুর সদর, চৌহালি, আমাদের বেলকুচি এবং শাহজাদপুরের কিছু অংশ, এই ইউনোদের কাছে আমরা 20 মেট্রিক টন করে 100 মেট্রিক টন আমরা কিন্তু জিআর চাল দিয়ে রেখেছি। প্রশাসনের তথ্যমতে বানবাসীদের জন্য এখন পর্যন্ত 140 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া 550 মেট্রিক টন চাল মজুত রয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পদ্মার পানি কমতে শুরু করলেও স্রোত বেড়ে যাওয়ায় শরীয়তপুরের জাজিরা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে। উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 8 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা, যার মধ্যে 2.5 কিলোমিটার বেশি ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি মোকাবিলায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে ভাঙন রোধে নড়িয়া উপজেলার মতো জাজিরাতেও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে জাজিরায় 16 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। জিও ব্যাগ কিছু পাথর ফেলে এটা থামায় রাখছে, পানি যখন টান দিবে তখন তো আরো ভাঙবে। পানি উন্নয়ন বোর্ড এখান থেকে বালি বুলি ফালায়, এতে জাজিরা রক্ষা করা সম্ভব না। হ্যাঁ, আমরা নদীর মধ্যে একটা বেরিয়ে চাই। বাড়িঘর গুলোকে প্রাধান্য দিয়ে স্থায়ী প্রকল্প 2.5 কিলোমিটার আমরা ইতিমধ্যেই গতকালকে আমাদের টেকনিক্যাল কমিটি এসেছিলেন, ভিজিট করেছেন এবং পর্যায়ক্রমে এই 16 কিলোমিটার পুরোটাই আমরা স্থায়ী প্রকল্প করব। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে বাংলাদেশ। তবে এই খাত থেকে মধ্যমেয়াদে 10% বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও সেই লক্ষ্যমাত্রার অর্ধেক এখনো পূরণ করতে পারেনি সরকার। নীতি নির্ধারকরা বলছেন, জমির স্বল্পতা ও গবেষণার অভাবে বাধাগ্রস্ত হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম। টেকনাফ থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক উৎস সূর্যের আলো থেকেই উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। কক্সবাজারের টেকনাফে প্রায় 3 বছর আগে চালু হওয়া এই সোলার পার্ক থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হয় 20 মেগাওয়াট বিদ্যুৎ। জলবিদ্যুৎ, বায়োগ্যাস, বায়োমাস, জিওথার্মাল ও বর্জ্য থেকেও বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে সৌর ছাড়া অন্যান্য খাতগুলোতে কাজ এগোয়নি খুব একটা। নানা জটিলতায় নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। নীতি নির্ধারণী সংস্থা নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, এই খাতে বিনিয়োগবান্ধব পরিস্থিতি গড়তে আরও সময় প্রয়োজন। অনেক রকমের অ্যাপ্লিকেশন আছে, সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ট্রাই করি না। যারা বিনিয়োগ করবে তাদের জন্য তো একটা অথেন্টিক এবং একটা ব্যাংকেবল ডাটা দরকার। উইন্ডের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে সার্ভেটা করেছিলাম সেখানে যে ডাটা তথ্যপাত্র আছে আমাদের, এগুলো স্টিল নট ব্যাংকেবল। সোলার হোম সিস্টেম, সোলার মিনি গ্রিডের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে আলো পৌঁছে দেওয়া সম্ভব হলেও ময়মনসিংহে 50 মেগাওয়াট, টেকনাফে 20 মেগাওয়াটের সোলার পার্কই এখন পর্যন্ত উৎপাদনে থাকা সৌর বিদ্যুতের বড় উৎস। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, গবেষণা ছাড়া এই খাতে উন্নয়ন বাস্তবায়ন করা দুরূহ কাজ। জমি একটা বড় বিষয়, কারণ সোলার প্রজেক্ট 100 মেগাওয়াট করতে গেলে 350 একর জমি লাগে। নন এগ্রিকালচার 350 একর জমি একসাথে জোগাড় করা খুবই কঠিন বিষয়। নেট মিটারিং সিস্টেম যেটা চালু করেছি, এটা যদি আমরা সাকসেসফুল হয়ে যেতে পারি, এতে কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জি অনেকটা পূরণ করবে। সৌরসহ নবায়নযোগ্য শক্তিতে সাধারণ মানুষকে আগ্রহী করতে বেশ কিছু ব্যবসায়িক মডেল শিগগিরই চূড়ান্ত করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
কথা ছিল 2021 সাল নাগাদ মোট বিদ্যুতের 10% অর্থাৎ প্রায় 2500 মেগাওয়াট আসবে এই নবায়নযোগ্য জ্বালানি থেকে, কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জিত হয়েছে মাত্র 3% অর্থাৎ 700 মেগাওয়াটের কিছু বেশি। আগামী দিনে এমন সোলার পার্ক নির্মাণের মাধ্যমেই এই পুরো আয়োজনটিকেই আরও বেশি সম্প্রসারণের উদ্যোগ নিতে বলছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। সূর্যের প্রখর তাপ থেকে মুক্তি পেতে পঞ্চগড়ে রাতে বাগান থেকে চা পাতা সংগ্রহ শুরু করেছেন শ্রমিকরা। দিনের বেলা অন্য কাজ করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা। এতে বাগান মালিক ও চা শ্রমিক দুপক্ষই লাভবান হচ্ছেন। আব্দুর রহিমের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রাতের নীরবতা ভেঙে সরব হয়ে ওঠে নির্জন চা বাগান। শ্রমিকরা এসেছেন চায়ের পাতা তুলতে, তাই কাজের ব্যস্ততা আর কোলাহল বাগান জুড়ে। পঞ্চগড়ের চা বাগানগুলোতে এমন দৃশ্য দেখা যায় এখন। আগে শ্রমিকরা দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে চা পাতা সংগ্রহ করতেন। এতে যেমন তাদের কষ্ট বেশি হতো, তেমনি সূর্যের তাপে পাতা শুকিয়ে ওজন কমে যেত। ফলে চা চাষী ও শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন। দিনে প্রচন্ড গরমের জন্য রাত্রে পাতা কাটতেছি, এক একটা লোক 300-400 কেজি পাতা কাটতেছে, 700 টাকা ইনকাম করতেছে, আমরা আনন্দিত। এখন রাতে চা পাতা উত্তোলন করে শ্রমিক ও বাগান মালিক উভয়ই লাভবান হচ্ছেন বলে দাবি তাদের। তারা রাতে পাতা কাটতেছে, তারা পাতা বেশি কাটতেছে, তারা লাভবান হচ্ছে। যে টাকা কামাই করি আমরা, সেই টাকা দিয়ে আমরা আমাদের সংসার চলতেছে। আগে যা চা পাতা হতো এখন আরো বেশি হয়, এবং চা পাতা বিক্রি করার পরে আমরা মোটামুটি লাভবান হই। ওরা একদল নিয়ে রাত্রের বেলা কাটে, ওদেরকে প্রতি কেজি 3 টাকা করে দিতে হয়। তারা দুই দিক থেকে দ্বিগুণ ভাবে তারা লাভবান হচ্ছে এবং দ্বিগুণ ভাবে তারা মুনাফা পাচ্ছে। আমি মনে করি পঞ্চগড় জেলায় চা বাগান হওয়ার ফলে এই চা শ্রমিকদের ভাগ্যের একটা পরিবর্তন ঘটাচ্ছে। রাতে একটা ইনকাম পাচ্ছে এবং দিনের বেলায় তারা নিজস্ব জমি বা অন্য কোনো জমিতে কাজ করার কারণে সেখানেও একটা ইনকাম পাচ্ছে। জেলার সমতল ভূমিতে 10,170 একর জমিতে চা বাগান রয়েছে। চলতি অর্থ বছরে 1 কোটি কেজি চা উৎপাদিত হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, পঞ্চগড়। নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শিল্পনগরী। গ্যাস, পানি ও নিরাপত্তা সংকটে ব্যাহত হচ্ছে শিল্প প্রতিষ্ঠান পরিচালনা। বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে প্রায় ঘটছে দুর্ধর্ষ চুরির ঘটনা। এতে শঙ্কিত প্রতিষ্ঠানের মালিকরা। তবে বিসিক কর্তৃপক্ষ বলছে শিগগিরই সমস্যার সমাধান হবে। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কর্মসংস্থান বৃদ্ধি ও নতুন শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে হবিগঞ্জে স্থাপিত হয় শিল্পনগরী। শিল্প উদ্যোক্তাদের আগ্রহী করতে স্বল্প মূল্যে বরাদ্দ দেয়া হয় 69টি প্লট। শুরুতে ব্যাপক আগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত হয় 42টি শিল্প প্রতিষ্ঠান। কিন্তু গ্যাস ও তীব্র পানির সংকটে উৎপাদনে সমস্যা দেখা দেয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে। গ্যাস লাইন না পেয়ে অনেকে সিলিন্ডার গ্যাস দিয়ে স্বল্প পরিসরে চালাচ্ছেন প্রতিষ্ঠান। শুরুতেই বিশাল আকারের পানির ট্যাঙ্ক নির্মাণ করা হলেও চালু হয়নি দীর্ঘদিনেও। এতে কারখানা পরিচালনায় তীব্র পানির সংকট দেখা দেয়। এছাড়া বেহাল রাস্তা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পণ্য পরিবহনে সমস্যা হয়। অন্যদিকে নিরাপত্তা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ চলাচলে অরক্ষিত এলাকা। ফলে প্রায়ই ঘটছে দুর্ধর্ষ চুরির ঘটনা। গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বহিরাগত মানুষের আনাগোনা বেশি, যে জন্য ওই যে চুরি চামার এটা বেশি হইতেছে। বিসিকে ব্যবসা করতে গেলে আমরা হাজার হাজার শ্রমিক এখানে খাটাই, কিন্তু আমাদের ফেসিলিটিস পাই না বললেই চলে। বিভিন্ন সমস্যার কারণে বড় ধরনের শিল্প মালিকরা এসেও ফিরে যাচ্ছেন বলে জানান মালিক সমিতির নেতা। বড় বড় কোম্পানিরা আসার চেষ্টা করতে কিন্তু আসতে পারতেছে না, গ্যাস ঠিক মতো পাওয়া যায় না এবং রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। অবশ্য বিসিকের কর্মকর্তা আশ্বাস দেন অচিরেই সমস্যাগুলোর সমাধান হবে। গ্যাস সংযোগ পাওয়ার জন্য সুপারিশ এবং যোগাযোগ অব্যাহত রাখছি, এবং পানির যে বিষয়টা এটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথভাবে জানাইছি। নিরাপত্তা কমিটির সুপারিশ অনুযায়ী আমরা শিল্প মালিকদেরকে সিসি ক্যামেরা এবং স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করেছি। 1998 সালে 15 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ বিসিক শিল্পনগরী। সময় সংবাদ, হবিগঞ্জ। প্রায় 4 মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ শিকার কার্যক্রম। ভোর থেকেই ফিশারি ঘাটে নামানো হচ্ছে শিকার করা মাছ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, প্রতি বছরই আসলে 3 মাস করে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এখানে মাছ মৎস্য আহরণ এবং বিপণন সম্পূর্ণ বন্ধ থাকে।
কিন্তু এবার আসলে হ্রদে পানি কম থাকার কারণে 4 মাস বন্ধ থাকার পর গত রাত 12:01 থেকে মৎস্য আরোহণ শুরু হয়েছে এবং আজকে সকাল থেকেই শহরের প্রধান ল্যান্ডিং ঘাট ফিশারি ঘাটে বিএফটিসি ফিশারি ঘাটে সেই মাছ ল্যান্ডিং হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ এখানে এসে তাদের যে সরকারি রাজস্ব সেই রাজস্ব মিটিয়ে মাছ চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এখান থেকে উঠে বরফজাত হবে, বরফজাত হয়ে সেই মাছ চলে যাবে দেশের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলিতেও যাচ্ছে। এখন রাঙামাটির এই ৭০ বর্গ কিলোমিটার হ্রদের উপরে আসলে ২৫,০০০ জেলে আমরা যতটুকু ২৫,০০০ জেলের জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকে। শুধু তাই নয়, এই হ্রদের মৎস্য আরোহণ এবং এই ল্যান্ডিং ঘাট, বোট চালনা এই সকল ক্ষেত্রে প্রায় আমরা জানি যে এখানে 3 থেকে 3,500 শ্রমিক নিয়োজিত রয়েছে। এই কাপ্তাই হ্রদের একটি নয়, আমরা 3টি পয়েন্টে জানিয়ে রাখি যে আজকে মৎস্য আরোহণ ল্যান্ডিং হচ্ছে। একটি হলো কাপ্তাই, রাঙামাটি, আর একটি খাগড়াছড়ি জেলার মহেশখালী উপজেলাতে একটি ল্যান্ডিং স্টেশন রয়েছে। তো গত বছরের তথ্য যদি আমরা বলি, গত বছর আসলে রেকর্ড পরিমাণ মাছ ধরা পড়েছিল। সেবার প্রথম দিনে 128 মেট্রিক টন মাছ অবতরণ করা হয়েছিল এবং তার থেকে সরকার পেয়েছিল 5 লক্ষ টাকারও অধিক। এই সকল অবস্থায় রাঙামাটির কাপ্তাই হ্রদের যে প্রাকৃতিক প্রজনন এবং যে মাছের পোনা অবমুক্ত করা হয়, সেই পোনা বড় হবার জন্য মূলত এখানে হ্রদ বন্ধ থাকে। কিন্তু এবার সেটা রয়েছে 4 মাস, কারণ কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকার কারণে এখনো পর্যন্ত সেই মাছ ধরা বন্ধ ছিল। এবং আজকেও যে মাছ ধরা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আপনার প্রায় আরো 1 MSL বা 2 MSL পানি কম আছে। তারপরেও আসলে বাধ্য হয়ে এই মাছ খুলে দেওয়া হচ্ছে, কারণ এক পক্ষে বাড়তি রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে, কারণ এখানকার মানুষের জীবন জীবিকা এই হ্রদের উপরেই নির্ভর করে। জেলেদের আরেকটা জিনিস বলে রাখি যে এই 3 মাস যে মৎস্য আরোহণ বন্ধ থাকে, সে সময় কিন্তু জেলেদেরকে বিজিএফ কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হয়। তারা মাসে 20 কেজি করে 3 মাসে 7 কেজি চাল পায়। আমরা এখানে জেলেদের সঙ্গে আগে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যে এই 20 কেজি করে চালও তাদের কিন্তু হয় না। এই জন্য এই চালটাকে বাড়ানোর কোনো ধরনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে তারা দাবি জানিয়েছে। কিন্তু অপরদিকে এখানে যে শ্রমিকরা আছেন, এই শ্রমিকরা একেবারেই তারা যেটা বলে যে 3 মাস বা 4 মাস যেটাই বন্ধ থাকুক না কেন, তারা সেখানে কোনো ধরনের সহযোগিতা পান না, যার কারণে এক ধরনের বেকার জীবন যাপন করেন তারা। এই 3 মাস বেকার জীবন বা 4 মাস, এবারে 4 মাস বেকার জীবন কাটানোর পর আজকে তারা যখন হ্রদের জলে ফিরেছে মাছ আরোহণের ফলে, এবং তাদের আজকে থেকে আয় শুরু হয়েছে এবং এটা তাদের মানে একটা দিন হিসাবে আমরা বলতে পারি যে তারা আমাদেরকে বলছে যে যেটুকু কষ্টের ছিল সেটাই শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে যে অবতরণ ঘাটের মধ্যে মাছগুলো ওখানে মাপা হচ্ছে এবং সরকারি রেভিনিউ মিশিয়ে এই মাছগুলি দেশের বিভিন্ন অঞ্চল চলে যাচ্ছে। এবং আপনার জানেন সকাল থেকেই এবং ভারী বর্ষণও ছিল কিছুটা, এই কারণে মাছ আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। কিছু ব্যবসায়ীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা বিভিন্নভাবে তাদের যে ব্যবসায়ী আছে তাদের সঙ্গে জেলেদের সঙ্গে যোগাযোগ করছে, যোগাযোগ করে তাদের বোটগুলো কতক্ষণে সেই ধরনের খবরাখবর তারা আসলে। তো এখানকার সর্বশেষ অবস্থা যদি বলি, প্রথম জানালে যে সকল মাছ দেশে পৌঁছেছিল অলরেডি সেই সব মাছ রেভিনিউ দিয়ে তারা কিন্তু উপরে আমরা জানি যে প্রত্যেক ব্যবসায়ীরই আলাদা আলাদা তাদের আড়ত আছে, সেখানে গিয়ে সেগুলি বরফজাত হয়ে সে ট্রাকে করে দেশে বিভিন্ন অঞ্চলে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বোট দেখাতে পাচ্ছি না, সেগুলো আসতেছে এবং সেটাও ল্যান্ডিং শুরু হবে। ল্যান্ডিং হয়ে এখানে যখনই তারা তাদের যে রাজস্ব আছে সেই রাজস্ব পরিশোধ করেই মূলত দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য আরোহণের সর্বশেষ। রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মৎস্য সংগ্রহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হেফাজত সবুজ। বসবাসের অনুপযোগী হওয়ায় ঝিনাইদহে ফাঁকা পড়ে আছে গৃহহীন মানুষের জন্য আবাসন প্রকল্পের 950 ঘর। যারা আছেন তারাও রয়েছেন মহাবিপদে।
রোদ বৃষ্টি ঝড়ে নিদারুণ কষ্টে দিন কাটছে তাদের। এ অবস্থায় ঘরগুলো মেরামত করলে আশ্রয় পাবে অনেক পরিবার, এমন আশা সচেতন মহলের। জেলা প্রশাসন বলছে, পরিবার থাকা ঘরগুলো মেরামতের জন্য পাঠানো হয়েছে প্রস্তাবনা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। আশ্রয়হীনতার অভিশাপ থেকে মুক্তি দিতে 1997 থেকে 2010 সাল পর্যন্ত কয়েক দফায় ঝিনাইদহের 6টি উপজেলার বিভিন্ন গ্রামে গৃহহীনদের জন্য আবাসন প্রকল্পের ঘর তৈরি করে দেয় সরকার। শুরুর দিকে পরিবেশ ভালো থাকলেও এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। টিনের চালা দিয়ে পড়ে পানি। বসবাসের পরিবেশ না থাকায় ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন অনেকে। তারপরও উপায় না থাকায় দুর্ভোগ আর ভোগান্তি উপেক্ষা করে বসবাস করছেন কেউ কেউ। ঘরগুলো সংস্কার করার দাবি হতদরিদ্র পরিবারগুলোর। 200 ঘর থাকার পরিবারের ব্যবস্থা বিভিন্ন কারণে এরা চলে গেছে। ঘর ভেঙে গেছে, ঘরে চালানো সব ভেঙে গেছে, পানি সব জায়গায় পড়ে, বৃষ্টি করি কি বসে থাকি। আমারও 2টা ছেলে বাইরে থাকে, ধরেন থাকার কোনো জায়গা নেই এখানে। কলের সমস্যা, পানি খাওয়ার সমস্যা, এই নিয়ে আমাদের কেউ দেখে না। আমরা এলো ভিতরে এলো কাগজ টাঙা নিচ্ছি। আমরা রোদ হয়ে বৃষ্টি হয়ে পানি কাগজ নষ্ট হয়ে যায়, আমাদের জিনিসপাতি নষ্ট হয়ে যায়। সেরে সেরে দিলি গোছাই দিলি আমরা থাকতে পারতাম, সেরে সেরে দিলি গোছাই দিলি আমরা থাকতে পারতাম। সচেতন মহল বলছে, ঘরগুলো সংস্কার করে দিলে আশ্রয় পাবে অনেকগুলো পরিবার, সেই সাথে সাশ্রয় হবে সরকারের টাকার। সরকারের কাছে আবেদন জানাবো যে এই আবাসনগুলো যেন সংস্কার করা যায়, অর্থাৎ তাতে সরকারের অর্থ সাশ্রয় হবে এবং অনেক মানুষ সেখানে, গৃহহীন মানুষ সেখানে বসবাস করার সুযোগ পাবে। জেলা প্রশাসক বলছেন, ব্যারাকে থাকা বাসিন্দাদের ঘরগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা যেগুলা মানুষ বসবাস করছে সেগুলা মেরামতের জন্য প্রস্তাব দিয়েছি এবং একই সাথে যেগুলো আসলে বসবাস করছে না সেগুলাকে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি কিনা সেই বিষয়ে আমরা চিন্তা করছি। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে 2 দফায় জেলায় 2815টি ইউনিট ঘর নির্মাণ করা হয়। বর্তমানে ফাঁকা পড়ে আছে 925টি ইউনিট। সময় সংবাদ, ঝিনাইদহ। নেত্রকোনায় বহুমুখী সুযোগ সুবিধা নিয়ে তৈরি হতে যাচ্ছে বঙ্গবন্ধু চত্বর। এতে খেলাধুলা, বিনোদন সহ সৃজনশীল নানা কাজের সুযোগ পাওয়া যাবে একই জায়গায়। জেলা প্রশাসন বলছে, পরিত্যক্ত খাস জমির সদ্ব্যবহার এবং জেলার ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মুক্তারপাড়া মাঠ, এখানে বঙ্গবন্ধু এসেছিলেন বেশ কয়েকবার। স্থানীয়রা জানান, ঐতিহাসিক গুরুত্ব বহন করা এই জায়গাটি কিংবা সেই ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধু মাঠই নয়, বিপুল পরিমাণ খাস জমিও বেদখল হয়েছে দিনে দিনে। ছেলেমেয়েরা বাসায় পড়াশোনার মধ্যে বোরিং হয়ে যায়, তারা খেলাধুলা করার জন্য ভালো প্ল্যাটফর্ম পায় না। এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়, যার জন্য আমরা খেলা দেখে বাইরে থাকতে হয়। অনেকে মনে করেন যে এই মাঠে মনে করেন যে ইনজুরি হয়। এই বিনোদনের অভাবে এই শহরবাসীর জীবন নাকাল অবস্থায় আছে। স্থানীয় প্রশাসন জানায়, জনগণের দাবির কথা বিবেচনায় রেখে বঙ্গবন্ধু চত্বর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা বেশ কয়েকটি আমাদের ইঞ্জিনিয়ারিং ফার্মের পরামর্শ নিয়েছি এবং পরামর্শ নিয়ে আমাদের এখানে 5 থেকে 6 জন প্রকৌশলীদের দিয়ে আমরা এটা করিয়েছি। মুজিব শতবর্ষ উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে আশাবাদী স্থানীয় সংস্কৃতি কর্মীরা। দেরিতে হলেও আমরা এত সুন্দর একটা পরিবেশ পাচ্ছি, তাতেই আমরা খুশি। আমরা ভালোভাবে প্রোগ্রাম করতে পারবো, এটা জেনে আমি খুব আনন্দিত এবং উৎসাহিত। জেলা প্রশাসনের দাবি, এটি বাস্তবায়ন হলে যেমন নেত্রকোনা সৌন্দর্যের শহরে রূপান্তর হবে, তেমনি শহরের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে চিনে এবং জেনে বেড়ে উঠবে একটি পরিচ্ছন্ন নগরীতে। আমরা একদিকে জাতির পিতার স্মৃতি রাখতে পারবো, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারবো এবং শিক্ষা, সাহিত্য, গবেষণার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। সংশ্লিষ্টরা জানান, 6 একর জায়গায় প্রায় 35 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে এই প্রকল্পে। সময় সংবাদ, নেত্রকোনা। হেলিকপ্টার থেকে দুর্গম পাহাড়ি এলাকায় গাছের বীজ ফেলেছে বাংলাদেশ বিমান বাহিনী। 100 বছর আগে এই এলাকায় একইভাবে বনায়ন করেছিল ব্রিটিশরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী পাহাড়গুলোতে 30 প্রজাতির 1000 কেজি বীজ ফেলা হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিশেষ হেলিকপ্টারটি তখন বাংলাদেশ মিয়ানমার সীমানার মধ্য আকাশে। প্লাস্টিক ক্যারেটে রাখা বীজগুলো একের পর এক পাহাড়ি এলাকায় ছুড়ে ফেলছিলেন বিমান বাহিনীর 2 কর্মকর্তা। 2 ঘন্টার বেশি সময় পুরো অঞ্চল ঘুরে 12টি পয়েন্টে ফেলা হয় এসব বীজ। অবশ্য গত 28 আগস্ট বিমান বাহিনীর হেলিকপ্টার বৃক্ষশূন্য এসব এলাকা চিহ্নিত করেছিল। গত বছর বিমান বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দেশের চরাঞ্চলে বীজ বল ফেলে সফলতা পায়। তবে 100 বছর আগে ব্রিটিশরা হেলিকপ্টারের মাধ্যমে এই পাহাড়ি অঞ্চলে এইভাবে বনাঞ্চল তৈরি করেছিল। আর স্বাধীনতার পর বীজ ফেলল বাংলাদেশ বিমান বাহিনী। দুর্গম এরিয়া যেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, সেই জন্য এই হেলিকপ্টারের মাধ্যমে আমরা এগুলো বপন করেছি। মূলত বান্দরবনের আলীকদম থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তোলা হয় বীজ বল বোঝাই প্লাস্টিক ক্যারেটগুলো। সেনাবাহিনীর সহযোগিতায় মাটি, গোবর এবং সারের সংমিশ্রণে তৈরি হয় বীজ বল। এই মাটির মধ্যে ছিল 30 প্রজাতির গাছের বীজ। বিমান বাহিনীর এই বীজ বল নিক্ষেপ তদারকিতে ছিলেন সেনাবাহিনীর পাশাপাশি বন বিভাগের কর্মকর্তারা। হেলিকপ্টারের মাধ্যমে সিড বল নিক্ষেপ করে প্রায় 5 লক্ষ বীজ আমরা বপন করেছি। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন মাটি এবং সার থাকায় এরই মধ্যে এসব বীজের চারা গজিয়ে উঠেছে। এই বৃষ্টির মৌসুমে মাটিতে গিয়ে পুরোদমে বেড়ে ওঠার সুযোগ পাবে গাছগুলো। আলীকদম সদর থেকে এই দুর্গম অঞ্চলের দূরত্ব অন্তত 140 কিলোমিটার, আর পায়ে হেঁটে আসতে গেলে সময় লাগবে 7 দিনের বেশি। দুর্গম অঞ্চল হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই। আর এই সুযোগ নিচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের গাছ চোরাই চক্র। নির্বিচারে ধ্বংস করছে এই বনাঞ্চল। আর তাই বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে এখানে নিয়ে আসা হয়েছে 1000-এর বেশি বিভিন্ন গাছের চারা এবং বীজ। বান্দরবনের কালীকদম থেকে কমল দেব, সময় সংবাদ। মাল্টা, পেয়ারা ও লেবুর সমন্বিত 30 বিঘার বাগান করে ব্যাপক লাভের আশা করছে নওগাঁর খলিশাকুড়ি এলাকার বেশ কিছু শিক্ষিত যুবক। বাগানের প্রতিটি গাছে ধরেছে চমৎকার ফল। কাঙ্ক্ষিত দর পাওয়ার আশা করছেন এলাকার উদ্যোক্তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ ইমা। গেল 5 বছর থেকে কিন্তু আমরা বরেন্দ্র এলাকায় লক্ষ্য করছিলাম বিভিন্ন জাতের ফলের বাগান গড়ে তোলার প্রবণতা বেশ এখানে বেড়েছে। বিশেষ করে করোনা পরবর্তীতে এই জাতীয় ফল বাগানগুলো থেকে কিন্তু বাণিজ্যিকভাবে ফল সংগ্রহ করা হচ্ছে এবং বেশ চড়া দামে বিক্রি করার কারণে কিন্তু এই উৎসাহটা অনেক বেড়ে গেছে। আমরা যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছিলাম, অনেক বড় একটি মাল্টার বাগান, প্রায় 30 বিঘার একটি বাগান এখানে গড়ে তুলেছেন কয়েকজন শিক্ষিত যুবক। এর মধ্যে একজন প্রবাসী রয়েছেন। এই বাগানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক বড় জাতের মাল্টা, ব্যারি 1, ব্যারি 2 এই জাতীয় মাল্টার তিনি চাষ করেছেন। 4 বছর আগে এই মাল্টার বাগানটি তিনি গড়ে তুলেছিলেন। তো 2 বছর থেকে কিন্তু বাণিজ্যিকভাবে তিনি বাজারজাত করার সুযোগ পাচ্ছেন। এবং এবছর যে বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় বলা চলে, বিশেষ করে এক একটি গাছে কিন্তু 30 কেজি, 35 কেজি বা 1 মণ করে মালটা ধরেছে এবং মালটার আকার, প্রকৃতির জাত কিন্তু অনেক বড়। এই বাগান থেকে তিনি কিন্তু বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেকে সেই বাগানটি দেখছেন, তারা উৎসাহ নিয়ে কিন্তু এরকম বাগান গড়ে তোলার একটা পরামর্শ নিচ্ছেন। তো এক্ষেত্রে আমরা বিষয়টি যেটা জানতে পারছিলাম যে বরেন্দ্র এলাকার মাটির কিন্তু বিশেষ একটা গুণের কারণে এই এলাকায় কিন্তু এই জাতীয় মিশ্র ফলের বাগান একদিকে যেমন বাড়ছে, অর্থনৈতিকভাবে কিন্তু ভালো বাজার তৈরি হওয়ার কারণে এখন কিন্তু লাভের দিক থেকে তারা বেশ উৎসাহ পাচ্ছেন এবং নতুন নতুন জাত নিয়ে কিন্তু কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে। এক্ষেত্রে আমরা একটু আজকে এখানে রয়েছেন নওগাঁ জেলা সদর কৃষি কর্মকর্তা ডক্টর আনারুল ইসলামের কাছে জানবো এই এলাকায় বাগান গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ কি গুণের কারণে বাজারে এই চাহিদাগুলো তৈরি হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা সকলে জানেন নওগাঁ হচ্ছে হাই বরেন্দ্র ট্রাক এবং লো বরেন্দ্র ট্রাক। এই বরেন্দ্র অঞ্চলে মাটি সাধারণত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়াযুক্ত এবং সাধারণত বৃষ্টিপাত কম থাকে। এই মালটা চাষের জন্য বা অন্যান্য ড্রাগন ফ্রুট বা যে ফসলগুলো আছে, আধুনিক ফসলগুলো আছে, অপ্রচলিত ফসলগুলো আছে, এই ফসলগুলোর জন্য এই মাটিতে খুবই উপযোগী। এই জন্যই মেইনলি আমাদের যে কৃষক ভাইরা আছেন তারা দেখতেছেন যে না, এটা একটা সময় উপযোগী এবং লাভজনক ফসল। এই কারণে তারা কিন্তু এই মালটা চাষে আগ্রহী হচ্ছেন। ধন্যবাদ। বলছিলেন নওগাঁ সদর উপজেলার কৃষি কর্মকর্তা ডক্টর আনারুল ইসলাম। আরেকটি বিষয় হলো যে এই এলাকায় কিন্তু মাটির যে বিশেষ গুণের কথা বলা হচ্ছে, এই গুণের কারণে কিন্তু এখানে এই পরীক্ষামূলকভাবে প্রথম যে মালটা বাগান বা সমন্বিত বাগান গড়ে তোলা হয়েছিল, পরবর্তীতে এই বাগানগুলো থেকে কিন্তু ব্যাপক ফল এবং মিষ্টির দিক থেকে কিন্তু অনেকটাই বেশি হওয়ার কারণে বাজারে কিন্তু এক ধরনের চাহিদা তৈরি হয়েছে। এবং আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে এক একটি বাগান থেকে যে পরিমাণ মালটা সংগ্রহ করছেন, এই মালটাগুলো কিন্তু প্রচলিত বাজারে
70 থেকে 80 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন এবং পাইকারি এখান থেকেই নিয়ে যাচ্ছেন। এবং এখানে এই মৌসুমে কিন্তু যিনি বাগান গড়েছেন মোসলেম উদ্দিন, তারা কিন্তু আশা করছেন যে 6 থেকে 7 লাখ টাকার মালটা কিন্তু তিনি এই মৌসুমে বিক্রি করবেন। তো সব মিলিয়ে বাণিজ্যিকভাবে ব্যাপক একটা লাভের স্বপ্ন দেখছেন এবং আগামীতে তরুণ উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে বড় একটা সফলতা এখানে আমরা লক্ষ্য করতে পারছিলাম। তো ইমা, এই ছিল নওগাঁ সদর উপজেলার মালটা বাগান বা সমন্বিত খামারের সার্বিক খবর আমার কাছে। নওগাঁ থেকে সমন্বিত খামারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। মৌলভীবাজার পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করতে মাসব্যাপী ফুল গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফুল গাছ রোপণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে পৌরসভার পুকুরপাড় সহ বিভিন্ন স্থানে শতাধিক ফুল গাছ রোপণ করা হয়। এর আগে মেয়র চত্বরে এ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সহ পৌর পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। বরিশালে ব্যাংকের সিঁড়িতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 5 লাখ টাকা ছিনতাইকালে জমিডোম নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোডের অগ্রণী ব্যাংক শাখার সিঁড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে সিঁড়ি দিয়ে নামার সময় জনি ও তার 2 সহযোগী আটকায় তাকে। এ সময় আমিনুলের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমিনুল চিৎকার করলে অন্য গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা জনিকে আটক করে। পালিয়ে যায় জনির 2 সহযোগী। পরে তাকে পুলিশে দেওয়া হয়। ওর হাত থেকে যেন কি একটা বাইর করে আমার চোখের দিকে ভিক্ষা মারছে। চোখে ভিক্ষা মারার পরে আমার চোখ জ্বলা শুরু হয়ে গেছে। কি মারছে জানি না। আমি সাথে সাথে আমার টাকার ব্যাগটা এইভাবে হাতে প্যাঁচ দেওয়া ছিল, প্যাঁচ দিয়ে ধরা ছিল, নাইলে ওর টাকাটা নিয়ে যেতে পারতো। ওর সাথে সাথে আমি এক হাতে টাকাও ধরছি আর এক হাতে ওর ঘাড় মটকাই ধরছি। মরিচের গুঁড়া দিয়ে টাকার ব্যাগ নিয়ে ধরছিল, তখন ধরে ফেলতে তাকে হাতে নাতে পাবলিক সহ। তখন কিছু উত্তম মতন দিয়েছে, পুলিশ দিয়েছে, পুলিশ নিয়ে আসছে, মামলা হবে। নড়াইলে 8 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে শহরের আদালত সড়কে এ মানববন্ধন করেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। 14 আগস্ট কালিয়ায় 8 বছরের ওই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে তাকে পিঠা খাওয়ার কথা বলে ডেকে নেয় প্রতিবেশী রৌফ মোল্লা। ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে মামলা করেন ভুক্তভোগীর মা। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামীতে ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগী নেতারাই মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে খুনের রাজনীতি শুরু হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা কথা বলেন। তারা বলেন, অনেক সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেও এখনও বিপক্ষ শক্তি ক্ষতি করতে সুযোগের সন্ধানে থাকে। তাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় টাউন হলে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এ অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আর বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য চিরন্তন বিষয়। দেশ স্বাধীনের মাত্র 3.5 বছরের মধ্যে তাকে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল তা আজ ব্যর্থ হয়েছে। কমিউনিটি পুলিশিং রংপুর জেলা আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠান হয়। পরে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
চাঁদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে কয়েকশো পরিবারের হাতে এই মানবিক খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 কেজি তেল, 2 কেজি চিরা এবং নুডলস। অনুষ্ঠানে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের 3 শতাধিক আনসার সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে অসচ্ছল আনসার ও ভিডিপি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ, জেলা কমান্ড্যান্ট ডক্টর লুৎফর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সেখানে 80 জন আনসার সদস্যদের 21 দিন ব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কুয়েতে 70% মানুষকে কোভিডের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস কথা জানায়। স্থানীয় নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষায় খুব দ্রুতই 100% টিকা দেওয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। এতে স্বাভাবিক জীবনে ফিরে আসবে কুয়েতের জীবনযাত্রা। সরকারের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে কুয়েত সরকার 2020 সালের শেষের দিকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করে। কুয়েতের সবচেয়ে বড় টিকা কেন্দ্র মিসরেফ ও ফ্রি ট্রেড জোন এলাকার শেখ জাবের কজওয়ে ব্রিজ এলাকা। সেখানে প্রতিদিনই হাজার হাজার মানুষ টিকা পাচ্ছেন। সরকারের টিকা কার্যক্রমে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই 100% টিকার আওতায় আসবেন সবাই। দ্রুত দূর হবে কোভিড ঝুঁকি। কুয়েত সরকার কর্তৃক আজ করোনা কোভিড-19 যে পদক্ষেপ নিয়েছেন, প্রায় ইতিমধ্যে 70% লোকের ভ্যাকসিন নেওয়া শেষ হয়েছে। কুয়েত মন্ত্রী পরিষদ অলরেডি ঘোষণা দিয়েছেন যে বিমান বর্তমানে চালু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বিমান চালু হবে। সবাই দোয়া করবে আমরা দেশে যারা আটকে পড়ে আছি সবাই যাতে খুব সহসা কুয়েতে আসতে পারে, এবং কুয়েত সরকারকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কুয়েতে ছোট বড় প্রায় 100টি টিকা কেন্দ্রে প্রতিদিন প্রায় 1 লাখ মানুষকে টিকা দেয়া হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই টিকা পান সবাই। সময় সংবাদ, কুয়েত। করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আয়ারল্যান্ডে দ্রুত গতিতে কমছে মৃত্যু হার। আবার বর্তমানে যে হারে সংক্রমণ হচ্ছে সে তুলনায় আইসিইউতে যাওয়ার সংখ্যাও অনেক কম। এ নিয়ে স্বস্তিতে রয়েছেন স্থানীয় সহ সেখানে বসবাসরত বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। গেল বছরের ডিসেম্বরের শেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে আয়ারল্যান্ড। এর আগে গড়ে 100-রও বেশি মৃত্যু হতো এখানে। পাশাপাশি আক্রান্তের হারও ছিল কয়েক হাজার। প্রথম দিকে ভ্যাকসিন প্রয়োগে ধীরগতি থাকলেও মার্চ থেকে ভ্যাকসিন দেওয়ার মাত্রা বাড়ানোর সুফল পাচ্ছে দেশটি। মার্চ থেকে জুন পর্যন্ত আক্রান্তের হার ছিল এবছরে সর্বনিম্ন। এরপর গ্রীষ্মের ছুটি থেকে এখন পর্যন্ত সংক্রমণ বাড়লেও হাতে গোনা কয়েকজনের মৃত্যু হয়েছে, যা গেল 2 বছরে করোনার সময় সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড। এতে স্বস্তি রয়েছে জনমনে। দেশ বিদেশে যারা ভ্যাকসিন এখনো নেননি তারা যেন এটা নিয়ে নেয়। করোনা রোধে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। ভালো দিকটা হচ্ছে মৃত্যু হার নাই বললেই চলে। এটা আমার কাছে মনে হচ্ছে হয়তো 2টি রিজন। একটি হচ্ছে এখন হসপিটালে ভালো ট্রিটমেন্ট হচ্ছে, সেকেন্ডলি হচ্ছে এখানে মোর দেন 66% ফুললি ভ্যাকসিনেটেড। এদিকে 12 থেকে 18 বছরের সবাইকে ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম শুরু করেছে সরকার, এতে করে স্কুল থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে না, বরং তাতে সংক্রমণ আরো কমবে বলে মনে করেন বাংলাদেশি চিকিৎসক। আয়ারল্যান্ডে 12 থেকে 18 বছর বয়স্কদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। সামনে স্কুল খোলা, আশা করি এই ভ্যাকসিনের ফলে সংক্রমণ কম হবে। দেশটিতে এখন পর্যন্ত মোট জনসংখ্যার প্রায় 70% নাগরিককে দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন। আগামী ডিসেম্বরের মধ্যেই ভ্যাকসিন কার্যক্রম শেষ করতে চায় দেশটির সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পরিধি বাড়িয়ে বুধবার থেকে ইতালিতে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। 2 ডোজ কিংবা মনোডোজ টিকা গ্রহণকারীরা এই গ্রিন পাস পাচ্ছেন। এতে করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে গতি বেড়েছে। বিভিন্ন ট্রেন স্টেশন এবং বিমানবন্দরগুলোতে গ্রিন পাসের জন্য তল্লাশি অভিযান চলছে।
রোম থেকে জোমানা মাহমুদের রিপোর্ট। রেস্টুরেন্টে প্রবেশ কিংবা ভ্রমণ সব ক্ষেত্রেই গ্রিন পাস বাধ্যতামূলক করে অধ্যাদেশ জারি করেছে ইতালি সরকার। এতে বুধবার নাগরিকরা ট্রেন, বিমান কিংবা নৌযানে ভ্রমণ করতে গেলেই প্রয়োজন পড়বে এই গ্রিন পাসের। এক্ষেত্রে করোনার নেগেটিভ সার্টিফিকেট কার্যকর নয় বলেও জানানো হয়েছে। যারা 2 ডোজ অথবা মনোডোজ টিকা গ্রহণ করেছেন তারাই পাচ্ছেন গ্রিন পাস। নতুন এই বিধান চালু হওয়ার কারণে টিকা গ্রহণকারীদের আগ্রহ বেড়েছে এবং তারা টিকা কেন্দ্রগুলোতে ভিড় করছেন। এদিকে মঙ্গলবার পর্যন্ত ইতালিতে প্রায় 3,77 লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহণকারীদের মধ্যে বাংলাদেশিরা অনেকটাই পিছিয়ে আছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা সবাইকে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে গ্রিন পাস সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন। ইতালিতে 1 সেপ্টেম্বর থেকে স্কুল, ইউনিভার্সিটি এবং বাস, ট্রাম, ট্রেন সহ সকল গণপরিবহনে গ্রিন পাস বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশি ইতালিতে যত ভাই বোন আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি ভ্যাকসিন গ্রহণ করুন এবং গ্রিন পাস সাথে রাখুন। এদিকে ইতালির নাগরিকদের একটি অংশ লকডাউনের বিরোধিতার মতো গ্রিন পাসের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশ করছেন। তাদের দাবি, গ্রিন পাস একটি হয়রানিমূলক পদ্ধতি। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে 4 শিশুসহ 23 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। নৌকাটি ল্যাম্পেদুসা উপকূল থেকে 21 মাইল দূরে থাকার সময় কোস্টগার্ড তাদের দেখতে পায়। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করে তারা। অপেক্ষার পালা শেষ। আজ 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত সাফল্য পেতে হলে পরিকল্পিত ক্রিকেটের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে হোম গ্রাউন্ডে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বলেই সতর্ক কিউই অধিনায়ক টম ল্যাথাম। মিরপুরে সিরিজের প্রথম টি-20 মাঠে করাবে বিকেল 4টায়। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিক ফিরেছেন। লিটন আশায় গভীরতা বেড়েছে ব্যাটিং লাইন আপে। নাইমের সঙ্গে ওপেনিংয়ে লিটন, সাকিব 3 নম্বরে, মুশফিকের প্রিয় পজিশন 4 নম্বরে। ম্যাচের পরিস্থিতি বুঝে অধিনায়ক মাহমুদুল্লাহ, আফিফ ও সোহানদের ব্যাটিংয়ে হবে রদবদল। সাকিব থাকলেও উইকেট বিবেচনায় বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ থাকছেন, আর কাটার মাস্টারের সাথে শরীফুল ইসলাম। এতে গেল বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশের কথা। বাংলাদেশ দলের চাওয়া কি? ব্যাপারটি পরিষ্কার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে অধরা জয়ই শুধু নয়, সংকল্প একটাই, সিরিজ জিততে চায় বাংলাদেশ। সর্বশেষ টি-20 সিরিজের হারের প্রতিশোধের জ্বালাও মেটাতে চায় বাংলার বাঘেরা। বল 1 থেকে ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং পজিটিভ মাইন্ডসেট, যেটা আমাদের অস্ট্রেলিয়া সিরিজেই ছিল, যে হাঙ্গারটা ছিল, আমাদের মনে হয় ওই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের ম্যাচগুলো খেলা উচিত। মূল দল না আসলেও লাথাম, নিকোলস, গ্র্যান্ডহোম, ম্যাট হেনরিদের মতো অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেলে দারুণ দল নিউজিল্যান্ড। কিন্তু মাইটি অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়ার পর এবার কি হবে নিউজিল্যান্ডের? একে তো ফর্মের তুঙ্গে টাইগাররা, তার উপর ঘরের মাঠ, সাকিব নাসুমদের স্পিন ভেলকি, মুস্তাফিজের কাটার ধাঁধা, তাই কিনা সতর্ক অতিথিরা। সিরিজটা সহজ হবে না। বাংলাদেশ দারুণ ফর্মে আছে। ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের সব বিভাগেই সর্বোচ্চ অবদান রাখার বিকল্প নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত 10টি টি-20 খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডকে বাংলাদেশ 3-2 ব্যবধানে হারাতে পারলে টি-20 র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠবে। তার থেকে বড় কথা, নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ একেবারে হোয়াইট ওয়াশ করে দেয়, তাহলে র্যাঙ্কিংয়ের ইতিহাসে যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো টাইগাররা উঠে যাবে 5 নম্বরে। এমন দুর্লভ সুযোগ নিশ্চয়ই হেলায় হারাবেন না মাহমুদুল্লাহ রিয়াদরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিটনেসের অভাবেই বারবার পদ্মা সেতুতে ধাক্কা দিচ্ছে ফেরি। দেশে চলমান 53টির মধ্যে 47টিরই নেই হালনাগাদ সনদ। আয়ুষ্কাল 40 বছর হলেও চলছে 95 বছর বয়সীও। আজ মুক্তি পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়। 3বার খারিজের পর জামিন পাওয়ায় সন্তোষ আসামি পক্ষের।
ফিরল আফগানিস্তানে আটকে পড়া 6 বাংলাদেশি, কাতারে আছেন আরও 6 জন। দেশে ফেরা সবাই কাজ করতেন আফগান ওয়্যারলেস কোম্পানিতে। এবং আফগান যুদ্ধ শেষ, ঘোষণা বাইডেনের। সেনা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক বললেন আবারও। কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মৃত্যুর দায় তুলে নিলেন নিজের কাঁধে। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।